নমস্কার, জি 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি জনগণমন। গতকাল আপনারা দেখেছেন রাত 9টা অবধি বৈঠক, তারপর মিনিটস তৈরি হওয়া এবং তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হন এবং পর সিদ্ধান্তের কথা জানিয়ে দেন। আর সেই সিদ্ধান্ত ইতিমধ্যে আজ বিকেল 4টের মধ্যে ইমপ্লিমেন্ট করা হবে, আগেই জানানো হয়েছিল। এবং সেই অনুযায়ী কলকাতার পুলিশ কমিশনারকে সরিয়ে দেওয়া হলো, ডিসি নর্থকে সরিয়ে দেওয়া হলো, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে সরিয়ে দেওয়া হলো। অর্থাৎ ছাত্রদের, আন্দোলনকারীদের পর যে দাবিগুলো ছিল তার মধ্যে অধিকাংশই কিন্তু মেনে নেওয়া হয়েছে। আর অপরদিকে যদি আমরা দেখি, ইতিমধ্যে সুপ্রিম কোর্টে শুনানি আজ হয়েছে। আন্দোলন একদিকে চলেছে, জিবি মিটিং এই মুহূর্তে চলছে। কোথায় দাঁড়িয়ে রয়েছে সিদ্ধান্ত? 38 দিন চলছে আন্দোলনের, অর্থাৎ জাস্টিস ফর আরজি করের 8 দিন ধর্ণা এবং অবস্থান কর্মসূচি জুনিয়র চিকিৎসক তথা আন্দোলনকারীদের। কিন্তু কোথায় দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে পরিস্থিতি, এই নিয়ে আমরা আলোচনা করব। স্টুডিও রয়েছেন আমাদের সঙ্গে অতিথিরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেবাংশু ভট্টাচার্য, বিজেপির তরফ থেকে রয়েছেন অভ্র সেন, সৈকত গিরি রয়েছেন সিপিআই এর তরফ থেকে, আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক পরিচয় পান্ডা রয়েছেন আমাদের সঙ্গে, আইনজীবী শীর্ষেন্দু সিংহ রায়, সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় প্রাক্তন পুলিশ কর্তা, এবং রয়েছেন চিকিৎসক সজল বিশ্বাস। প্রত্যেককেই স্বাগত জানাবো। কিন্তু আলোচনা শুরু করার আগে এবং বর্তমান পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে রয়েছে জানার আগে প্রথমেই যেদিকে নজর রাখবো, অর্থাৎ আরজি কর কাণ্ডে সিবিআই এর দেওয়া তদন্তের স্ট্যাটাস রিপোর্ট দেখে বিচলিত সুপ্রিম কোর্ট। কেন? প্রথমেই সেদিকে নজর। আরজি কর কাণ্ড নিয়ে জনস্বার্থ মামলার শুনানি ছিল মঙ্গলবার। তৃতীয় শুনানির দিনও তদন্ত নিয়ে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই, যা দেখে বিচলিত প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ। প্রধান বিচারপতি জানিয়েছেন, সিবিআই রিপোর্টে যা লিখেছে তা খুবই উদ্বেগের। পাশাপাশি তদন্তের অগ্রগতি দেখে সিবিআই এর পিঠও চাপড়ে দিয়েছে শীর্ষ আদালত। এদিন প্রধান বিচারপতি বলেন, সিবিআই তদন্তের স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে, তা দেখে বলতে পারি তারা সত্য তুলে আনার চেষ্টা করছে। সেটা আপনারা বুঝতে পারছেন, লাইন ধরে পড়ে বলা যাবে না। গত শুনানিতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে তা নিয়েও তদন্ত করা হচ্ছে। সিবিআই মামলার গভীরে যাচ্ছে, সব দিক খতিয়ে দেখছে। ওসি সহ 2জনকে গ্রেফতার করেছে। বিভিন্ন লিড সিবিআই এর হাতে আছে। তারা আশ্বস্ত করেছে যে তারা তাদের মতো করে তদন্ত করছে। এরপর 3 বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয়, সিবিআইকে সত্য উদ্ঘাটনের জন্য কিছুটা সময় দেওয়া দরকার। সিবিআইয়ের আইনজীবী সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, চার্জশিট দেওয়ার ক্ষেত্রে আমরা খুব সতর্ক থাকব, যাতে কোনোভাবে অভিযুক্তের পক্ষে সুবিধা না হয়। তখন প্রধান বিচারপতি বলেন, তদন্তের গোপনীয়তা নিয়ে সব আইনজীবী সতর্ক থাকবেন। গোপনীয়তা ফাঁস হলে তদন্তে প্রভাব পড়তে পারে। মৃতের বাবা বেশ কিছু পয়েন্ট তুলে ধরেছেন চিঠির মাধ্যমে, সেটাও সিবিআই খতিয়ে দেখবে। সিবিআই যেন পরিবারের সঙ্গে যোগাযোগ রাখে। তুষার মেহতা তখন বলেন, অবশ্যই সিবিআই পরিবারের সঙ্গে যোগাযোগ রাখবে। প্রধান বিচারপতি পাল্টা বলেন, নির্যাতিতার বাবার অভিযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিবিআই সেগুলি দেখবে। তারা 5 দিন পরে দায়িত্ব নিলেও সবটা খতিয়ে দেখবে। আরজি কর তদন্ত কোন জায়গায় দাঁড়িয়ে তা নিয়ে স্ট্যাটাস জমা পড়েছে মুখবন্ধ খামে। রিপোর্টে কি আছে তা প্রকাশ্যে আসবে না, কিন্তু এই নিয়ে জল্পনার পারদ চড়ছে। কি এমন রয়েছে ওই রিপোর্টে যে যা দেখে বিচলিত প্রধান বিচারপতি স্বয়ং? কিছুদিন আগেই আরজি কর কাণ্ডে সিবিআই গ্রেফতার করেছে সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে। তাদের বিরুদ্ধে উঠেছে কর্তব্যে গাফিলতি ও তথ্য প্রমাণ লোপাটের মতো মারাত্মক সব অভিযোগ। সেই সূত্রেই উঠছে নানা প্রশ্ন। তাহলে কি তদন্তকারীদের আতশকাচের তলায় আরও কেউ রয়েছেন? আরও কোনো পুলিশ আধিকারিক বা চিকিৎসক কি গ্রেফতার হতে পারেন? কাউকে কি আড়াল করার চেষ্টা হয়েছে? সন্দেহভাজনরা যাতে সতর্ক না হয়ে যান, তাই কি তদন্তের খুঁটিনাটি নিয়ে আলোচনার থেকে সব পক্ষকে বিরত থাকতে নির্দেশ? নতুন যে দিকগুলো সিবিআই এর স্ক্যানারে আছে বা যাদের দিকে সিবিআই নজর আছে ফর এ ব্রডার ইনভেস্টিগেশন, সেটা হ্যাম্পার হবে এবং সেটা হয়তো প্রসপেক্টিভ যারা অ্যাকিউজড হচ্ছেন ফিউচারে বা যারা থাকতে পারেন তাদের হয়তো কোনো বেনিফিট করতে পারে। মহামান্য সুপ্রিম কোর্টও আজকে সেই কারণে স্ট্যাটাস রিপোর্টের দিকে ইন্ডিকেট করেও কি বিষয়কে কভার করা হয়েছে ওই স্ট্যাটাস রিপোর্টে সেদিকের ইন্ডিকেশন দিলেও কিন্তু নির্দিষ্টভাবে কিছু বলেননি তদন্তের গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে। এবং তার কারণটা এটাই, যাতে এই তদন্তের কোনো লুফোলস যাতে পরবর্তী সময়ে কেউ তার সুযোগটা নিতে না পারে বা তদন্ত যাতে অন্য বিপথে পরিচালিত হতে না পারে। নির্যাতিতা তরুণীর বাবা চিঠিতে যে তথ্য দিয়েছেন সেগুলি গুরুত্ব দিয়ে দেখতে সিবিআইকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। পাশাপাশি উইকিপিডিয়ায় তরুণীর নাম ও ছবি প্রকাশিত হওয়া নিয়েও অসন্তোষ প্রকাশ করেছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ওই বেঞ্চ। ক্যামেরায় বিকাশ ও শুভাশিসের সঙ্গে অর্ণমাংশ নিয়োগীয় রাজীব চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা।
পুরো বিষয় নিয়ে আমরা আলোচনায় আসবো। পরিচয় প্রথমে তোমার কাছে আসবো। 38 দিন ধরে আন্দোলন চলছে, নাগরিক সমাজ রাস্তায় নেমেছে, বিভিন্ন ক্ষেত্রে মানুষ এখানে যারা রয়েছে তারাও রাস্তায় নেমেছে একই সঙ্গে। অপরদিকে 8 দিন তোমাদের ধর্ণা অবস্থান কর্মসূচি চলছে। তারপর আমরা দেখলাম গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ বৈঠক এবং সিদ্ধান্তের কথা সেই অনুযায়ী যা এই মুহূর্তে পরিস্থিতি, অর্থাৎ তোমাদের যে দাবি ছিল অধিকাংশই কিন্তু মেনে নেওয়া হয়েছে। আশ্বস্ত, সন্তুষ্ট, আন্দোলন তুলবে? প্রথমেই জানিয়ে দিই যে আমাদের দাবি যেগুলো ছিল, আমাদের 5 দফা দাবি ছিল, 5 দফা দাবির অধিকাংশই মেনে নেওয়া হয়েছে, এই কথাটা ভুল। আমাদের 2 আর 3 নম্বর যে পয়েন্টগুলো ছিল, 2 আর 3 নম্বর যে দাবিগুলো ছিল, সেগুলোর মধ্যেও কিছু দাবি আছে যেগুলো এখনও অসম্পূর্ণ আছে। হ্যাঁ, আমরা কিছু একটা নিয়ে এখান থেকে আসতে পেরেছি ঠিকই, কিন্তু আরও অনেক কাজ করা বাকি আছে, আরও অনেক দাবি পূর্ণ হওয়া বাকি আছে এবং আন্দোলন চলবে। এই মুহূর্তে যে পরিস্থিতি সবাই জানতে চাইছেন এবং সুপ্রিম কোর্ট আজও কিন্তু ইতিমধ্যেই বলেছে জুনিয়র চিকিৎসকরা যাতে কাজে অংশগ্রহণ করেন। তাহলে অংশগ্রহণ কি করা হচ্ছে? জিবি মিটিং চলছে, আমরা জানি। হ্যাঁ, এটা জিবি মিটিংয়ের পরেই ডিসাইড হবে, কিন্তু আমি এইটুকু বলতে পারি যে সুপ্রিম কোর্ট এরমভাবে কোনো ডিরেক্টিভ দিয়ে দেয়নি যে আজকে যে এটা ডিরেক্টিভ নয় সুপ্রিম কোর্টের। হ্যাঁ, কাজে জয়েন করতে হবে, আমরাও চাই কাজে জয়েন করতে, আমরাও চাই। বাংলার মানুষ অলরেডি একটা প্রবলেমের মধ্যে আছেন, কারণ এতদিন ধরে আমরা কাজে যাইনি। আমাদের কাজ হচ্ছে মানুষকে সেবা করা, আমাদের কাজ ডাক্তারি করা, আন্দোলন করে কোনো পলিটিক্যাল দিকে এগিয়ে যাওয়া আমাদের কাজ নয়। তো সেক্ষেত্রে আমরা কাজে জয়েন করতে চাই, আমরা নিজেরাও চাই। অধিকাংশ দাবি মেনে নেওয়া হয়েছে এই কথাটাই তো উঠে আসছে বারবার করে, কিন্তু তোমার বক্তব্যে সেই সমর্থন নেই কেন? আমি একদম পরিষ্কারভাবে বলতে চাইছি, শুধু পদত্যাগ করানো, কাউকে সরিয়ে দেওয়া এটাই অধিকাংশ দাবি নয়। এর বাইরে সেফটি অ্যান্ড সিকিউরিটিরও দাবি আছে, হাসপাতালগুলোতে আলাদা আলাদা ইনফ্রাস্ট্রাকচারাল চেঞ্জ যাতে সেফটি অ্যান্ড সিকিউরিটি বাড়ে। এবং এছাড়াও আরেকটা হচ্ছে যে জন্য এই ঘটনাটা ঘটলো, যে জন্য সন্দীপ ঘোষের মতন লোক ওই চেয়ারটাতে প্রিন্সিপালের চেয়ারে বসেছেন, বা যারা এই একটা থ্রেট কালচার বলে যেটা আমরা বলছি, সেই জিনিসগুলো নিয়ে আমাদের দাবি নিয়ে এখনও পর্যন্ত সুস্পষ্ট আলোচনা হওয়া বাকি আছে। এখনো সুস্পষ্ট আলোচনা হওয়ার জায়গা রয়েছে বা বাকি রয়েছে বলে মনে হচ্ছে? দেবাংশ, দেখুন, প্রথম কথা বলি, স্বাস্থ্য অধিকর্তা সরেছেন, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা সরেছেন, সিপি সরেছেন, এবং সেফটি সিকিউরিটির যে বিষয়টা নিয়ে বলা হচ্ছে এটা তো একটা ইনস্ট্যান্ট প্রসেস না। ঠিক যেভাবে সিপি সরকার যদি চায় আধা ঘন্টার মধ্যে 1 ঘন্টার মধ্যে একজন সিপিকে সরিয়ে নতুন সিপি আনতে পারেন, ঠিক তেমনই সেফটি সিকিউরিটির ব্যাপারটা তো এরকম নয় সরকার চাইলে আধা ঘন্টার মধ্যে কোনো জিনিসে আমূল পরিবর্তন এসে যাবে। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা করতে সময় সাপেক্ষ, এবং সরকারের মতো করে সেই দিকগুলো বিবেচনা করে এটা করবে। এটা কমপ্লিট হয়ে গেছে এটা কোনোদিনই বলা যাবে না, কারণ এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। সেফটি আর সিকিউরিটির ব্যাপারটা আজকে আপনি 5000 সিসিটিভি ক্যামেরা লাগালেন, কালকে তার মধ্যে 500টা খারাপ হবে, পরশুদিন আপনি আরও 500টা লাগাবেন, রাস্তা তৈরির মতোই, ইনফ্রাস্ট্রাকচার তৈরির মতোই, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। ফলে স্বাভাবিকভাবে সরকারের তরফ থেকে 90% ওপরে যে দাবি ছিল সেই দাবিগুলো কিন্তু মেনে নেওয়া হয়েছে। এবং মেনে নেওয়ার পর আমাদের এটা কিন্তু আপনাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে, সরকার এখানে প্রথম থেকে নমনীয়তা দেখিয়েছে। যে উদাহরণগুলো আমরা না পশ্চিমবঙ্গের পূর্বতন ক্ষেত্রে এবং ভারতবর্ষের অন্যান্য ক্ষেত্রে না এই উদাহরণগুলো আমরা কখনো দেখতে পেয়েছি। আমি কেন বলছি নমনীয়তার কথা, আপনি প্রথম থেকে যদি দেখেন ক্রমাগত যে 5 বার টোটাল বৈঠক ফিক্স হয়েছে, তার মধ্যে 4 বারই কিন্তু সরকারের তরফ থেকে ডাকা হয়েছিল। একবার জুনিয়র ডক্টরসরা নিজে থেকে সরকারের কাছে যাওয়ার জন্য আবেদন করেছিলেন, যেটা এর আগের মিটিংটা, কালীঘাটের প্রথম মিটিংটা। অর্থাৎ সরকারের তরফ থেকে বারংবার চেষ্টা করা হয়েছে। সরকারের মতো করে তাদের চিঠির বয়ান থেকে শুরু করে স্যার ম্যাডাম নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, 15 জনের জায়গায় 28 জন থেকে 30 জন, 30 থেকে 34 জন, 34 জন থেকে আগের দিন স্টেনোগ্রাফার নিয়ে মনে হয় প্রায় 40 জনের কাছাকাছি ছিলেন। সেই জায়গা থেকেও সরকারের মেনে নেওয়া, অ্যাকসেপ্ট করে নেওয়া, ফলে সরকার কিন্তু সরকারের জায়গা থেকে যথেষ্ট নমনীয়তা দেখিয়েছে। এবং আমার এটা বলতে দ্বিধা নেই, জুনিয়র ডাক্তাররাও তারা যে দাবিগুলোতে তাদের আন্দোলন করছেন, তার মধ্যে বিচারের দাবি, সেই দাবি তো এই মুহূর্তে স্বাভাবিকভাবে সিবিআই আর সুপ্রিম কোর্টের হাতে আছে, ওটা রাজ্য সরকারের হাতে নেই। ফলে স্বাভাবিকভাবে তারাও তাদের কিছু কজ নিয়ে আন্দোলন করছেন, এবং সরকারের তরফ থেকে নমনীয়তা দেখিয়ে যেভাবে সরকারের কাজ করা উচিত। এবং মমতা বন্দ্যোপাধ্যায় একজন প্রশাসনিক প্রধান শুধু নন, তিনি এখানে একজন অভিভাবকের দায়িত্ব পালন করে যা কাজ করা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বামপন্থীদের মতো 1983 সালে জ্যোতি বসু যেমন জুনিয়র ডাক্তারদের আন্দোলন লাঠিপেটা করে তুলে দিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ওই পথে হাঁটেননি। কিংবা যোগী আদিত্যনাথ যেমন এসমা জারি করেছিলেন উত্তরপ্রদেশের আন্দোলনকারীদের ওপর, জুনিয়র ডাক্তারদের ওপর, মমতা বন্দ্যোপাধ্যায় ওই পথেও হাঁটেননি। সম্পূর্ণ আলাদা পথে হেঁটে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে একটা আলাদা নজির তৈরি করেছেন, যেটা ভারতবর্ষের মধ্যে আমরা অন্যান্য জায়গাতে দেখতে পাই না এরকম ইতিহাস। আমি সেই জায়গা থেকে বলি, এই মুহূর্তে বাংলার সাধারণ গরিব মধ্যবিত্ত পরিবার যারা সরকারি হাসপাতালের ওপর নির্ভরশীল, সেই মানুষগুলোকে
কিন্তু এই মুহূর্তে বহু জায়গা থেকে বিনা চিকিৎসায় ফেরত আসতে হচ্ছে এই সমস্যার কারণে, এবং বিশেষ করে মেডিকেল কলেজগুলিতে এই সমস্যা দেখা দিচ্ছে। তো স্বাভাবিকভাবে আমাদের প্রত্যেকের আবেদন থাকবে, জুনিয়র ডাক্তারদের অধিকাংশ দাবি যেহেতু মেনে নেওয়া হয়েছে এবং সরকারের তরফ থেকে কথাও বলা হয়েছে যে আগামী দিনের জন্য আরও আলোচনার পথ খোলা রয়েছে, অর্থাৎ এই একটা মিটিংয়েই সবটা শেষ হয়ে গেল না, আগামী দিনে আরও আলোচনার পথ খোলা রয়েছে, আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের আবেদন এটাই থাকবে, সরকারের তরফ থেকে আবেদন, এবং আমরা রাজনৈতিক দল হিসাবে, বাংলার মানুষ যেহেতু আমাদের নির্বাচিত করেছেন ক্ষমতায় থাকার জন্য, তাই শাসক দল হিসাবে আমাদের দায়িত্বটা অনেক বেশি। তাই সেই জায়গা থেকে সাধারণ মানুষের প্রতিনিধি হিসাবে আমরা এই দাবিটা জুনিয়র ডাক্তারদের কাছে রাখবো, আপনারা দ্রুত কাজে ফিরুন এবং সাধারণ গরিব মানুষগুলোর আর যেন প্রাণ না চলে যায় সেই দিকে দয়া করে আপনারা এবার একটু খুব গুরুত্বপূর্ণ আবেদন এবং তারই সঙ্গে খুব গুরুত্বপূর্ণ দাবি, শাসক দল হিসেবে দায়িত্ব বেশি, অবশ্যই করে আসবে। ডক্টর বিশ্বাস, আপনার কাছে আসবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে পরিচয় অন্যতম আন্দোলনকারী, সেই জায়গায় দাঁড়িয়ে পরিচয়ের বক্তব্য আমাদের অধিকাংশ দাবি মেনে নেওয়া হয়েছে, এই কথাটা পুরোপুরিভাবে সমর্থন করতে পারছে না। আপনি কিভাবে দেখছেন গতকালকের বৈঠক, তারপর সিদ্ধান্ত, মুখ্যমন্ত্রী যা বলেছিলেন সেই অনুযায়ী কিন্তু ইতিমধ্যেই আপনি জানেন পরপর সরিয়ে দেওয়া হয়েছে কলকাতার পুলিশ কমিশনারকে, কলকাতা পুলিশের ডিসি নর্থকে, স্বাস্থ্য অধিকর্তাকে এবং স্বাস্থ্য শিক্ষার অধিকর্তাকেও। হ্যাঁ, এটা অত্যন্ত আমরা সাধুবাদ জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী এই কতগুলো দাবি তিনি মেনে নিয়েছেন। এখানে একটা জিনিস আমি প্রথমে বলতে চাই যে এই যে আন্দোলনটা, এই আন্দোলনটা মানুষ যারা অনেক প্রবীণ তারাও কোনোদিন এই ধরনের আন্দোলন দেখেছে বলে জানে না। স্বাধীনতা আন্দোলন সংগ্রামে এই ধরনের বড় বড় আন্দোলন হয়েছে, তারপরে কিন্তু এই ধরনের কোনো আন্দোলন হয়নি। এই জায়গাটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এমন একটা ঘটনা, যে ঘটনাটাকে আজকে কেন্দ্র করে গোটা মানব সমাজের যে বিবেক জাগ্রত হয়েছে, মেরুদণ্ড যেগুলো ক্ষয়ে গেছিল সেগুলো আজকে আবার সোজা হয়েছে, যার ফলে লক্ষ লক্ষ মানুষ কিন্তু রাস্তায় নেমেছে। শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতবর্ষ, এমনকি গোটা পৃথিবীতেও বহু মানুষ রাস্তায় নেমেছে। তো এই জায়গার এই ম্যাগনিটিউড থেকে বুঝতে হবে যে আজকে কেন একটা সরকার পিছু হচ্ছে, বা কেন আজকে আলোচনায় বসতে চাইছে, বা আলোচনায় অনেক কিছু মেনে নিচ্ছে। এই জায়গা থেকে আমাদের বুঝতে হবে। এই কারণেই আমরা বলছি এটা একটা ঐতিহাসিক আন্দোলন এবং ঐতিহাসিক জয়। আমরা মনে করছি যেসব জুনিয়র ডাক্তাররা অক্লান্ত পরিশ্রম করে, ঝড় জল বৃষ্টি তারা উপেক্ষা করে তারা যে আন্দোলন করছে, আমরা তাদেরকে সংগ্রামী অভিনন্দন জানিয়েছি সার্ভিস ডক্টর ফোরামের পক্ষ থেকে। কিন্তু এখানে আরেকটা জিনিস, ডক্টর বিশ্বাস একটু আটকাচ্ছে, এই যে আপনি বলছেন যে ঐতিহাসিক জয়, আপনার কথা সূত্র ধরেই সিনিয়র চিকিৎসক হিসেবে আপনি কি আবেদন জানাবেন? জিবি মিটিং যদিও চলছে ছাত্রদের, জুনিয়র চিকিৎসকদের, আন্দোলনকারীদের, যাতে তারা অতি দ্রুত কাজে যোগদান করেন। এখানে আরেকটা বিষয় আমি জাস্ট একটা লাইন একটু বলি, সেটা হচ্ছে যে এই যে দাবিগুলো রয়েছে, সেই দাবিগুলো শুধু সংখ্যা দিয়ে কিন্তু সবকিছু মিটবে না। এখানে দু ধরনের বিষয় রয়েছে। একটা হচ্ছে কিছু জনের পদত্যাগের দাবি ছিল, সেটা সহজে করে দেওয়া যায়, সেটা করে দেওয়া হয়েছে। কিন্তু যে বড় যে দাবিটা রয়েছে, যে মূল যারা অভিযুক্ত, যারা মূল যে সাসপেক্ট, তাদেরকে যে অ্যারেস্ট করা, আইডেন্টিফাই করা, একজনকেও করা হয়নি। এবং তারা যতক্ষণ অ্যারেস্ট হচ্ছে, তাহলে কোন ভরসায় আজকে জুনিয়ররা কাজ করতে যাবে, সেই প্রশ্নটাও থেকে যাচ্ছে। এবং আরেকটা বিষয় হচ্ছে আজকে গোটা স্বাস্থ্য দপ্তরে যে দুর্বৃত্তায়ন হয়েছে, অর্থাৎ এখানে যে একটা সিন্ডিকেট রাজ চলে, আজকে এই যে ট্রেড কালচার চলে, সেইটা ভাঙার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা কিন্তু শুরুই হয়নি। এবং সেটা হতে পারে তখনই যখন এখানে মানে একটা জনগণের কমিটি থাকে, যেখানে হচ্ছে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, আমাদের মতো সার্ভিস ডক্টর ফোরামের মতো যে সংগঠনগুলো রয়েছে, তাদের প্রতিনিধিদের নিয়ে আপনি একটা বৃহত্তর ক্ষেত্রে কথা বলছেন। ডক্টর বিশ্বাস, আপনার কাছে অবশ্যই করে আসবো। আপনার নিশ্চয়ই মনে রয়েছে গত শনিবার যখন মুখ্যমন্ত্রী গিয়েছিলেন সল্টলেকের স্বাস্থ্য ভবনের সামনে, তখন কিন্তু তিনি বলে দিয়েছিলেন যে রোগী কল্যাণ সমিতিগুলো কিন্তু ভেঙে দেওয়া হলো, এবং তাতে যে রিপ্রেজেন্টেটিভ হিসেবে থাকবেন সেই প্রসঙ্গও কিন্তু উল্লেখ করেছিলেন। আসবো ডক্টর বিশ্বাস, প্লিজ একটু সঙ্গে থাকুন। অভ্র না, দেখুন, দেবাংশু খুব ভালো একটা কথা বলেছে, যেটা আমি সমর্থন করি। ও বলেছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন অভিভাবকের মতো সব কাজকর্ম করেছেন। এটা একদম ঠিক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দীপ ঘোষের অভিভাবক, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিনীত গোয়েল বা অন্যান্য যাদের বিরুদ্ধে ছাত্রদের অভিযোগ ছিল তাদের প্রত্যেকেরই অভিভাবক। কেন আমি এই কথাটা বলছি? যে এদের দাবি ছিল যে এদের এই সব মার্কামারা অফিসারগুলোর পদত্যাগ। এই অফিসারগুলোর বিরুদ্ধে অভিযোগ কি? তারা তথ্য প্রমাণ লোপাট করেছে এবং ন্যায় বিচারে বাধা আসবে এই ধরনের কাজকর্ম করেছে, জেনে বুঝে করেছে, নিজেদের ক্ষমতার আস্ফালন দেখিয়ে করেছে, কনস্পিরেসি করেছে। এবার যুক্তিসঙ্গতভাবে আমাকে কাইন্ডলি কেউ যদি বুঝিয়ে দেয় যে এই ধরনের অভিযোগের ফলে অ্যাকশনটা কি এরকম হতে পারে যে একজন কলকাতা পুলিশের কমিশনার ছিলেন, তাকে করা হলো সারা রাজ্যের STF এর ADG,
এসটিএফ এর কাজটা কি? এসটিএফ এর কাজ হচ্ছে জঙ্গি দমন করা আর জাল নোট ধরা। ওনার এবার ক্ষমতা চলে এলো, পুরো এসটিএফটা উনি কন্ট্রোল করবেন এবং সারা রাজ্যব্যাপী ওনার ক্ষমতার এই ধরনের আস্ফালন দেখাবেন। একটা লোক যে 5 পয়সার তৃণমূলের গুন্ডাদের ধরতে পারে না, যারা গিয়ে আরজিকর ভাঙচুর করলো, সে নাকি ধরবে জঙ্গি। কোন প্রেক্ষাপটে? লাস্ট 4-5 বছরের ডেটা আপনি দেখে নিন, 2020, 21, 22, 23 আল কায়দা, আইসিস থেকে জামাত, প্রশ্নটা যেখানে নিয়ন্ত্রিত রাখার চেষ্টা করব, পরপর যে ছাত্রদের দাবিগুলো ছিল সেই জায়গায় গতকাল রাত্রে নিশ্চয়ই তুমিও লক্ষ্য করেছো এবং খেয়াল করেছো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আজ বিকেল 4টের মধ্যে পুরো বিষয় হবে এবং সিদ্ধান্তগুলো গ্রহণ করা। এই যে বৃহত্তর একটা আন্দোলনের প্রেক্ষাপট তৈরি হয়েছিল, 38 দিন ধরে আন্দোলন, ধর্ণামঞ্চে ওরা সামিল, আজ 8 দিনে পড়লো ধর্ণামঞ্চ। সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও কি মনে হয় না যে একটু আগে ডক্টর বিশ্বাস যেটা বললেন যে নৈতিক জয়, আন্দোলনের জয়ের কথা তিনি বলছেন? দেখুন, আমাদের জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রতি প্রথম থেকে মরাল সাপোর্ট ছিল। এই সিদ্ধান্ত জুনিয়র ডাক্তারদের এবার জিবি করে নিতে হবে যে এই যে আন্দোলন তারা করেছিল তার দাবি কি এই ছিল যে কয়েকজন একদম কালিমালিপ্ত অফিসাররা আরও বেটার প্রাইস পোস্টিং পেয়ে যাবেন এবং তাদের লিটারালি সেফগার্ড করে বের করে দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে? এই উত্তর তারা খুঁজুক। কিন্তু এটা কিন্তু খালি জুনিয়র ডাক্তারদের আন্দোলন বললেও ভুল হবে। আপামর জনতা কিন্তু জনরোষে ফলে রাস্তায় বেরিয়ে এসেছিল এই ঘটনার পরে। আপনাকে বুঝতে হবে তৃণমূল সরকার আজকে বড় বড় কথা বলছে, এদের 5 পয়সা 10 পয়সার নেতাদের 10টা গাড়ি 20টা বাড়ি হয়েছে, কিন্তু এরা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা কি হাল করে রেখেছে দেখুন। আজকে দাঁড়িয়ে রাজ্যের কৌশলী কপিল সিব্বল ওখানে তোতলে যাচ্ছে এটা বলতে, কারণ মহিলা ডাক্তারদের জন্য বাথরুম পর্যন্ত তৈরি করতে পারেনি। দেবাংশু আরেকটা খুব সুন্দর কথা বলেছে, যেটাকে আমি আবার সমর্থন করি। ও বলেছে এটা তো হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস। অবশ্যই কন্টিনিউয়াস প্রসেস। 13 বছর ধরে তৃণমূল সরকার ক্ষমতায় রয়েছে, 13 বছর ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হেলথ মিনিস্টার। এটা যদি সত্যিই কন্টিনিউয়াস প্রসেস হয়ে থাকে তাহলে কেন আজকে মহিলা ডাক্তারদের জন্য বাথরুম পর্যন্ত তোমরা তৈরি করতে পারোনি? আরেকটা প্রশ্ন, আজকে যখন আমাদের রাজ্য সরকারের কৌশলীকে সিসিটিভি নিয়ে জিজ্ঞেস করা হয় সিজিআই এর তরফে, উনি তোতলে গিয়ে আবার বলেন কেন আমরা কোথায় সিসিটিভি লাগাবো, এটা সিআইএসএফ দেখিয়ে দেবে। একটা অপদার্থ অকর্মণ্য সরকার আরজিকরের মতো হাসপাতাল যেখানে এত কিছু ঘটে গেল, কোথায় সিসিটিভি বসাতে হবে সেটা নাকি 1.5 মাস বাদে বুঝতে পারছে না। এদের থেকে আপনারা কি এক্সপেক্ট করেন? সবটাই সৈকত। না দেখুন, প্রথমত হচ্ছে আজকে মাননীয় বিচারপতিদের অবজারভেশনে 3টে জিনিস খুব গুরুত্বপূর্ণ। এক হচ্ছে এই রাজ্যের সরকার, জনগণের দ্বারা নির্বাচিত একটা রাজ্যের সরকার, তারা মহিলাদের রাত্রে নাইট ডিউটির ক্ষেত্রে যে বিধিনিষেধ জারি করেছিল তাতে মুখ পুড়েছে রাজ্যের সরকারের। আপনার আমার জনগণের ট্যাক্সের টাকায় লক্ষ লক্ষ টাকা খরচ করে প্র্যাকটিক্যালি এই সন্দীপদের রাজ্য সরকারের কলকাতা পুলিশ যারা এই তথ্য প্রমাণ লোপাটে সহযোগিতা করেছে বলে অভিযোগ, তাদের বাঁচানোর জন্য যে কপিল সিব্বল মামলাটি লড়ছেন রাজ্য সরকারের পক্ষে। 30 সেকেন্ড নেব সৈকত, তোমার কথার প্রসঙ্গ ধরে। সুপ্রিম কোর্টের যে অবজারভেশন, রাতে ডিউটি কম করবেন মহিলারা, এই প্রসঙ্গ নিয়ে এমন বিজ্ঞপ্তি মানা যাবে না, মহিলারা নাইট শিফট করবেন, নিরাপত্তার দায়িত্ব প্রশাসনের, বক্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সৈকত। দ্বিতীয়ত যেটা বিষয় হচ্ছে লাইভ স্ট্রিমিং নিয়ে রাজ্য সরকারের আইনজীবী আজকে আপত্তি জানালেন। আচ্ছা আপনি বলুন, জুনিয়র ডাক্তারদের আলোচনা সেটা লাইভ স্ট্রিমিং নিয়ে আপত্তি, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবজারভেশন সেটা লাইভ স্ট্রিমিং নিয়ে আপত্তি, এত লাইভ স্ট্রিমিং নিয়ে আপত্তিটা কিসের রাজ্য সরকারের? তাহলে কি গোপনীয়তার স্তরটা এতটাই গভীরে রাখতে চাইছে যাতে সরকার নাগরিক সমাজের বিক্ষোভ, ক্ষোভ, দাবি দেওয়া, নাকি ওই সিদ্ধান্তটাকে ভয় পাচ্ছে? 2, 3 আজকে কিছু রদবদল হয়েছে। দেখুন, রদবদলটা যে জায়গায় দাঁড়িয়েছে জুনিয়র ডাক্তারদের আন্দোলন, তাদের দাবি দেওয়া, আমি সেক্ষেত্রে কোনো মন্তব্য করবো না, কিন্তু আমার বক্তব্য হচ্ছে স্বাস্থ্য ভবনের 4 তলায় কারোর একটা রুম ছিল, তাকে 6 তলায় পাঠিয়ে দিলাম, কিংবা কলকাতার লালবাজারে কারোর একটা অফিস ছিল, তাকে অন্য একটা জায়গায় অফিসে ট্রান্সফার করলাম। এতে কি আলটিমেটলি ডিপার্টমেন্টাল ইনকোয়ারি সমতুল্য সাজা হলো? আমি বলছি প্রশ্ন যখন উঠছে, এই তো মমতা বন্দ্যোপাধ্যায়, ইনি তো জ্ঞানমান সিংয়ের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, রিজওয়ানুরের ঘটনার সময় অভিযোগ করেছিলেন যে যারা যে পদে আছে তাদের বিরুদ্ধে অভিযোগ, তাদেরকে সেই পদে রেখে কোনো তদন্ত এগোতে পারে না, স্বচ্ছতা আসতে পারে না। আজকে তিনি সন্দীপ ঘোষ সরে যেতে চায়, তাকে আটকাতে চান, বিনীত গোয়েল সরে যেতে চান, তাকে আবার এসটিএফ এর দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিলেন। আমি বলছি গোটা রাজ্য জুড়ে মানুষের জুনিয়র ডাক্তারদের, এই পুলিশ প্রশাসন, স্বাস্থ্যকর্তাদের উপর আস্থা হারিয়েছেন। তারপরে দাঁড়িয়েও কেন স্বাস্থ্য সচিব বদল করা গেল না? কেন রিজিট হয়ে থাকছেন? নাকি মমতা বন্দ্যোপাধ্যায় আসলে দুর্নীতিগ্রস্ত পছন্দের আমলাদের, দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্তাদের, দুর্নীতিগ্রস্ত জনপ্রতিনিধিদের নিয়েই একটা সরকার চালাতে চান? 11-র পর মানিক ভট্টাচার্যের চেয়ার বদলানো হয়নি, শিক্ষা দপ্তরে একটাও কোনো আধিকারিকের চেয়ার বদলানো হয়নি যারা এখন জেলের ভাত খাচ্ছে। আপনি খাদ্য দপ্তর, বন দপ্তর, কোনো দপ্তরের সচিব বদলানো হয়নি। এক্ষেত্রে আপনি যখন পুলিশ কমিশনার, এমনকি আমি আপনাকে একটা উদাহরণ জাস্ট রেফার করি, রাজীব কুমার নির্বাচন কমিশনার বললো এরকম আস্থা নেই, রাজীব কুমারকে সরিয়ে দিল নির্বাচন কমিশনার, ফলাফল বেরোনোর কয়েক ঘন্টার মধ্যে সেই রাজীব কুমারকে স্বপদে নিয়ে চলে এলেন। আমি বলছি আমলাদের এক অংশকে প্রভাবিত করে
তথ্য প্রমাণ দুর্নীতির সিন্ডিকেট, হাসপাতালের ভেতরে গুরুতর অভিযোগ, পর অভিযোগের জায়গা দেবাংশু বলতে চাইছে, পরিচয় বলতে চাইছে, অবশ্যই তাদের কাছে আসবো, কিন্তু তার আগে আমাদের সঙ্গে আইনজীবী এবং প্রাক্তন পুলিশ কর্তারা রয়েছেন, তাদেরও প্রতিক্রিয়া নেব, বক্তব্য জানবো। একটা বিরতির পর জনগণমনতের সঙ্গে থাকুন। বিরতির পর জনগণমন যেদিকে নজর রাখবো এবং আইনজীবী শীর্ষেন্দু সিংহ রায়ের কাছে জানিয়ে আসবো, আরজিকর কাণ্ডে সিবিআইয়ের দেয়া তদন্তের স্ট্যাটাস রিপোর্ট দেখে বিচলিত সুপ্রিম কোর্ট। তাহলে কি আতশ কাচের তলায় আরো অনেকে বলে মনে হচ্ছে? সব মরণ নয় সমান। যেখানে একজন তরুণী চিকিৎসক তার কর্মক্ষেত্রে যে পৈশাচিকভাবে রেপ এবং মার্ডার হয়েছেন, সেটা প্রত্যেকটা মানুষের মস্তিষ্ক, স্নায়ু, হৃদয় পর্যন্ত নাড়িয়ে দিয়েছে। আজকে গত শুনানিতে সুপ্রিম কোর্টে মহামান্য বিচারপতি পাদ্রিওয়াল একটা কথা বলেছিলেন তার কর্মজীবনে 30 বছরে এরকম তদন্ত, এরকম ট্যাম্পারিং করা তিনি দেখেননি। সেই কথাটাই উঠে এসছে আজকের শুনানিতে বারবার। আজকে প্রধান বিচারপতি প্রথমেই বলেন যে সিবিআইয়ের যে রিপোর্ট, স্ট্যাটাস রিপোর্ট দেখা যাচ্ছে, তদন্তের যে অগ্রগতি, সেখানে বাবা মার যে উদ্বেগ সেটা যথাযথ। আর একটা দিক থেকে তিনি বলেছেন যে তিনি নিরাপত্তার ব্যবস্থা, যিনি আগের দিন বলেছিলেন যে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, সেই নিরাপত্তার দিক থেকে কোনো অগ্রগতি হয়নি। সেই হিসেবে এই নিরাপত্তাটা দেখতে হবে। এসপি এবং ডিএম চিকিৎসকদের নিরাপত্তা দেখুন। মহিলারা কেন রাত্রেবেলা কাজ করতে পারবেন না, প্রত্যেকটা জায়গায় আজকে প্রধান বিচারপতি তার শুনানিতে বলেছিলেন। মহিলাদের কাজের ক্ষেত্রে যে রাতের সাথী যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সেই বিজ্ঞপ্তি মুছে ফেলতে হবে। আজকে মহিলা এবং পুরুষ দুজনটাই সমান। সেই জায়গা থেকে সিবিআই তদন্তের রিপোর্ট যেখানে লিখেছেন, সেখানে সিসিটিভি ফুটেজেও আজকে কথা বলা হয়েছে। 2 ঘন্টা 3 ঘন্টার যে সিসিটিভি ফুটেজ, সেটা মাত্র 27 মিনিট দেওয়া হয়েছে। তার মধ্যেও টেকনিক্যাল গ্লিচ বলা হচ্ছে। এই জায়গাগুলো প্রত্যেকটা জায়গায় ধরা হয়েছে। আজকে তদন্তের দিক থেকে প্রথম দিন 174 সুরত হাল যে করা হয়, সেই সুরত হালে যেটা লেখা আছে এবং তারপরে যে ময়নাতদন্ত হয়েছে, ময়নাতদন্ত কোনো দিন সূর্যাস্তের পরে কোনো দিন হয়নি। কোন বইতে লেখা আছে? ডিসি নর্থ বলুন, ডিসি সেন্ট্রাল বলুন যে কোন জায়গায় লেখা আছে। আজকে যেই জায়গাতে ভোরবেলায় ঘটনাটা ঘটলো, তার 14 ঘন্টা বাদে তার এফআইআর। আজকে 5-6টা প্রশ্ন নয়, 30টা জায়গায় ভুল করেছেন ওনারা। সেই 14টা ঘন্টা পর প্রথম 5 ঘন্টা খুব গুরুত্বপূর্ণ, এটা মহামান্য সুপ্রিম কোর্ট কিন্তু বলেছিলেন। শীর্ষেন্দু বাবু, এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা এবং তারই সঙ্গে সুবিচারের দাবিতেই তো সকলেই এই মুহূর্তে রাস্তায়, এবং সেই জায়গায় দাঁড়িয়ে সমস্যার সমাধানের রাস্তা, বিশেষ করে চিকিৎসকদের কাজে অংশগ্রহণের বিষয়ে কোথায় দাঁড়িয়ে উত্তর খোঁজার চেষ্টা করব, এবং তারই সঙ্গে প্রাক্তন পুলিশ কর্তা এবং অন্যান্য নেতৃত্ব যারা এই মুহূর্তে উপস্থিত রয়েছেন বিভিন্ন দলে, তাদের বক্তব্য শুনবো। একটা বিরতির পর সঙ্গে থাকুন। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জনগণমনতে। গতকাল আপনারা দেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক, আর সেই বৈঠকের পর মিনিটস এবং তারপর সিদ্ধান্তের বিষয়ে জানিয়ে দেওয়া। গতকাল সেই বৈঠক হয়ে যাবার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ কমিশনারকে সরিয়ে দেওয়ার প্রসঙ্গ নিয়ে ঠিক কি বলেছিলেন শোনাবো। আমরা কথা বলি নিজেদের মধ্যে, সিদ্ধান্ত নিয়েছি কলকাতা পুলিশ এ বদল আনবো এবং নতুন সিপিকে দায়িত্বভার বিনীত দেবেন। যতক্ষণ পর্যন্ত কোর্ট কেসটা কাল কমপ্লিট না হচ্ছে, 4টের পর আমরা টাইম দিয়েছি, সেক্ষেত্রে নতুন সিপি এবং আরও কিছু পুলিশের রদবদল হবে। পরিচয় গতকাল রাতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এবং তারপর সিদ্ধান্ত কার্যকর, কিন্তু তারপরেও বলছে এখনো অনেকগুলো বিষয় বাকি রয়েছে। কোন দিক বাকি? অধিকাংশ দাবি তো মেনে নেওয়া হয়েছে। প্রথমত আমি একটা কথা বলি যে কালকে আমরা যে কারণে সিপির পদত্যাগ দাবি করেছিলাম,
একটা পিউনিটিভ মেজার চেয়েছিলাম, কারণ পুলিশিং হিস্ট্রিতে এর থেকে বড় ব্লচ আর কিছু নেই। এটা আমরা বলছি না, শুধু আমরা বলছি, এটা আমরা বলছি, এটা সুপ্রিম কোর্টও বলছে। তো সেখান থেকে কমিশনার অফ পুলিশ থেকে সরিয়ে তাকে এডিজি এসটিএফ করে দেওয়াটা, এটা আমার মনে হয় আমাদের আন্দোলনের স্পিরিটের সাথে একটা প্রতারণা। এটা আমি আগে অন রেকর্ড বলে দিচ্ছি। এবার রইল বাকি দেবাংশু প্রসঙ্গে। দেবাংশু বললো 90% অফ দ্য দাবি মেনে নেওয়া হয়েছে। আমি একটু দেবাংশুকে অঙ্ক শেখাতে চাই। দুটো দাবির মধ্যে যদি মেনে নিই, দুটো দাবি সম্পূর্ণভাবে মেনে নেওয়া হয়েছে, 5টার মধ্যে দুটো মানলে 40% হয়। ঠিক আছে, এবার আসি পরে আরও কী দাবি আছে। সেফটি অ্যান্ড সিকিউরিটির দাবি আছে আমাদের, সেফটি অ্যান্ড সিকিউরিটি ইন হসপিটাল প্রেমিসেস, যেটা সুপ্রিম কোর্ট আজকে রাজ্য সরকারকে বলেছে যে তোমাদেরকে এইগুলো করতে হবে, তবে ওরা কাজে ফিরে যেতে সেফ। তুমি যতক্ষণ না সেফটি অ্যান্ড সিকিউরিটি বাড়াচ্ছ একটা সার্টেন অ্যামাউন্টে। ও বলছে যে হ্যাঁ এটা একটা কন্টিনিউয়াস ব্যাপার, ডেফিনেটলি কন্টিনিউয়াস ব্যাপার। আমি 5000টা সিসিটিভি বসালাম, তার মধ্যে 500টা খারাপ হলো, যেটা ও বলেছে, সেটাকে ঠিক করতে হবে। আরও 5000টা কোথায় কোথায় বসাতে হবে সেটা ঠিক করতে হবে। কিন্তু সব থেকে আগে যেটা ঠিক করতে হবে, সেই সিসিটিভি মনিটরিংয়ের যারা মনিটর করছে ওই ফুটেজটা, তাদেরকে ঠিক করতে হবে, নাহলে এরকম টেকনিক্যাল গ্লিচ বেরিয়ে আসবে। এটা দেবাংশুদের বুঝতে হবে যে টেকনিক্যাল গ্লিচ বেরিয়ে আসা লোকজনদের ওই সিসিটিভির মানে মনিটরিংয়ের জায়গায় বসিয়ে দিলে কিন্তু সব শেষ হয়ে যাবে। 5000 শেষ করে নি। আচ্ছা, আরও বলেছে যে চারবার নাকি ডেকেছে, 4 বার ডেকেছেন আমাদের রাজ্য সরকারের তরফ থেকে। তো কি আমরা ডাকবো? এটা তো অথরিটিই ডাকবে, স্টেট অথরিটিই ডাকবে। আমরা কি ডাকার জায়গায় আছি নাকি কাউকে? আমরা তো আন্দোলন করছি রাস্তায় বসে। ডাকার দায়িত্বটা কার? ডাকার দায়িত্ব সবসময় স্টেট অথরিটির। 4 বার কেন, মানে যতবারই ডাকা হবে স্টেট অথরিটির তরফ থেকেই ডাকা হবে। আমি তো আর কাউকে ডেকে পাঠাতে পারি না এখানে। মানে আমার কতটা ক্ষমতা আছে একজন স্টেট অথরিটির অত উঁচু লোককে আমার এখানে ডেকে পাঠানো দিয়ে আসুন আমি বৈঠক করবো আপনার সাথে। আর ও বলেছে যে এখন সিবিআই এর হাতে তদন্তভার, সুপ্রিম কোর্টের নিগরানিতে সেটা চলছে। হ্যাঁ, আমরাও একদম 100% সই, এবং আমরা চাই যে সিবিআই যেন বাকি যেগুলো ইনভেস্টিগেশনগুলো যেরকমভাবে লম্বা টানে, এই ইনভেস্টিগেশনটাও যেন অনন্তকালের জন্য লম্বা না টেনে দিক। আমরা চাই যে সিবিআই একটা দ্রুত গতিতে এটাকে এগোক। কিন্তু দেবাংশুকে আমি বলতে চাইছি, রাজ্য সরকারের হাতে তো শুরুতে ছিল। তখন কি হয়েছিল যে টালা থানার ওসিকে এখন তুলে নিয়ে যেতে হচ্ছে? এগুলো কোশ্চেন থাকবে, এগুলো আছে, থাকবে। এগুলোর উত্তর কি হবে দেবাংশু জানে। দেবাংশু প্লিজ, তার আগে একটুখানি আমি সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন পুলিশ কর্তা রয়েছে। সত্যজিৎ বাবু, ইতিমধ্যেই কলকাতার পুলিশ কমিশনার এছাড়াও কলকাতা পুলিশের ডিসি নর্থকে সরিয়ে দেওয়া হলো। পুলিশের ভূমিকা নিয়ে প্রথম থেকেই কিন্তু বারবার করে প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহলে, এবং আন্দোলনকারীদের তরফ থেকে তো প্রশ্ন ওঠানোই হয়েছিল, আর তারপর সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত, কি বলবেন? দেখুন, এই কেসটাতে আমরা প্রথম থেকেই, আমি আপনাকে এই শোতে এসেছিলাম, 9 তারিখেও এসেছিলাম, পরপর অনেকবার এসেছি, বারবারই বলা হয়েছে যে দুটো জায়গায় পুলিশ সিবিআই ওই দুটো জায়গায় আটকে আছে এখন পর্যন্ত। সেটা হচ্ছে যে মোটিভ এবং ডিসঅ্যাপিয়ারেন্স অফ দ্য এভিডেন্স। সুতরাং কিন্তু দেখা গেছে যে এই যে রিপোর্টগুলো, স্ট্যাটাস রিপোর্টে দেখা যাচ্ছে যে সিবিআই এমন কিছু রিপোর্ট দিয়েছেন, নিঃসন্দেহে প্রোগ্রেস দেখিয়েছেন ইনভেস্টিগেশনে, যেটা থেকে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস পর্যন্ত। আমি একটু সিবিআই তদন্তের প্রসঙ্গের বাইরে, ইতিমধ্যেই পুলিশের এই যে সরিয়ে দেয়া হলো, কমিশনারকে সরিয়ে দেওয়ার বারবার করে দাবি জানানো হয়েছিল আন্দোলনকারীদের। আপনার মনে আছে লালবাজারের সামনে তারা বসে পড়েছিলেন, সারা রাত সেখানে ছিলেন, এবং সেই পরিস্থিতি তারপর গতকাল বৈঠক, এবং বৈঠকের পর ইতিমধ্যেই সিদ্ধান্তে পরপর দুটি সরিয়ে দেওয়া, অর্থাৎ কলকাতার পুলিশ কমিশনারকে এবং কলকাতা পুলিশের ডিসি নর্থকে। সেই জায়গায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন যেটা উঠেছিল সেই প্রসঙ্গে। না, সেই প্রসঙ্গেই বলছি। দেখুন, এই যেটা সরিয়ে দেওয়া হয়েছে, এটা জুনিয়র ডাক্তারদের দাবি ছিল যে পুলিশ কমিশনারকে সরাতে হবে। কোন পদে সরাতে হবে সেটা যিনি নির্বাচিত প্রশাসনিক প্রধান তিনি ঠিক করবেন। সেখানে তো বলা যায় না যে তাকে অমুক জায়গায় পোস্টিং করে দিতে হবে। সুতরাং নির্বাচিত প্রশাসনিক প্রধান যা মনে করেছেন সেই জন্য তাদের দাবিটা মানার জন্যই তারা দুটো দাবি দিয়েছিল, যে অভিষেক গুপ্ত ডিসি নর্থকে সরাতে হবে এবং পুলিশ কমিশনারকে সরাতে হবে। এদের দুজনকে সরিয়ে প্রশাসনিক প্রধান তাদেরকে বার্তা দিতে চাইলেন যে আপনাদের প্রশাসনিক দিক থেকে এই দুজনকে সরানোর। স্বাস্থ্য দপ্তরে যেটা আছে সেটা তো আপনি বলেই দিয়েছেন, আমি স্বাস্থ্য দপ্তরে ঢুকছি না। সত্যজিৎ বাবু প্লিজ আসবো, ঠিক এই প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলবো। একবার ডক্টর বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন, ডক্টর বিশ্বাসের প্রতিক্রিয়া নিয়ে। ডক্টর বিশ্বাস, এই মুহূর্তে বিরোধী দলের তরফ থেকে যে প্রতিনিধিরা রয়েছেন তারা এই সরানোকে আই ওয়াশ বলে দাবি করছেন, আপনি কি বলবেন?
হ্যাঁ দেখুন, এটা একদিক থেকে যদি আমরা দেখি যে আন্দোলনের যে বিরাট চাপ, সেই চাপের মুখে তারা সরাতে বাধ্য হলো, সেটা যেমন একটা নৈতিক জবাব। আবার আরেকটা দিক থেকে যদি দেখি যে চূড়ান্ত যে দুর্বৃত্তায়ন হয়েছে টোটাল প্রশাসনিক ব্যবস্থাপনায়, স্বাস্থ্য দপ্তরেরও তাই, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন সব জায়গাতেই, এই দুর্বৃত্তায়নের যে চক্রটা সেটা কিন্তু এর দ্বারা আজকে ধ্বংস হবে না, তার একটা কন্টিনিউয়াস প্রসেস রয়েছে। এবং তার জন্য আজকে দুর্বৃত্তায়নের যারা মাথা রয়েছে সেই মাথাগুলোকে অ্যারেস্ট করা দরকার ছিল, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, তাদেরকে কিন্তু অ্যারেস্ট করা দরকার ছিল, সেই তাদেরকে কিন্তু অ্যারেস্ট করা হচ্ছে না। এটাও কিন্তু আমাদের দেখতে হবে, কারণ স্বাস্থ্য দপ্তরের এই নর্থ বেঙ্গল লবির যারা মাথা রয়েছে তার নাম উঠে আসছে, অনেক অভিযোগ আছে, তাকে কিন্তু ধরা হচ্ছে না। এবং তাদের যে চেলাপেলা রয়েছে ছোটখাটো, তাদেরকেও পর্যন্ত অ্যারেস্ট করা হচ্ছে না। তাহলে এই এদেরকে অ্যারেস্ট না করলে দুর্বৃত্তায়ন বা এই যে দুর্নীতি, যেটার আলটিমেট পরিণতি হচ্ছে আরজি করের এই তরুণী চিকিৎসকের জঘন্যতম খুন ধর্ষণের মতো ঘটনা, সেই দুর্বৃত্তায়ন ধ্বংস করার যে মানসিকতা সরকারের আছে কি নেই সেটা আমরা কি করে বুঝবো? কারণ আমরা তো দেখতে পাচ্ছি তারা কাউকেই অ্যারেস্ট করছে না। ডক্টর বিশ্বাস প্লিজ একটু সঙ্গে থাকুন, মানসিকতা আছে কিনা আমরা উত্তর খোঁজার চেষ্টা করি। ডক্টর বিশ্বাস প্লিজ একটু সঙ্গে থাকুন। আইনজীবী শীর্ষেন্দু সিংহ রায় রয়েছে, তার একটা প্রতিক্রিয়া নিয়ে নেব। পুলিশের তরফ থেকে ভূমিকা নিয়ে, পুলিশের তদন্ত, গতি প্রকৃতি, এই নিয়ে বারবার প্রশ্ন উঠেছিল এবং আন্দোলনকারীদের বক্তব্য বারবার চাপ আসছিল, তারপর সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত। আইনের চোখে কি মনে হয়? না, সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত এটা নয়, এটা হচ্ছে বদলি। এটা সরিয়ে দেওয়া হয়নি, অপসারণ করা হয়নি। আপনার মনে থাকতে পারে একজন পুলিশ কমিশনারকে শাহাদা বলতে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল, আবার রিজওয়ানুর কাণ্ডে আজকে সরিয়ে দেওয়া হয়েছিল, গৌতম চক্রবর্তী এসেছিলেন। প্লিজ একটু সঙ্গে থাকুন। বদলি বলছেন, অপসারণ বলে মানতে চাইছেন না। দেখুন শিলাদিত্য, আমি প্রথমেই বলি এই প্যানেলে যতজন আছেন তার মধ্যে 5 জনেরই প্রশ্ন আমাদের দলের দিকে, অর্থাৎ আমাদের দিকে। এখন প্রত্যেকে প্রশ্ন করার যে সময়টা পাচ্ছে, আমি কিন্তু উত্তর দেওয়ার যথাযথ সময় পাচ্ছি না। আমি গোটা পাতা জুড়ে শুধুমাত্র প্রত্যেকে প্রশ্ন লিখে রেখেছি, যাই হোক হয়তো পাবো না পুরোটার সময়। আমি শুধু প্রথমে কয়েকটা, যত দ্রুত সম্ভব আমি কয়েকটা বলি, কারণ 45 মিনিট পর আবার সময় পেলাম। প্রথম কথা হচ্ছে সেফটি সিকিউরিটির বিষয়টা নিয়ে যেটা বললো, ঠিক আছে, টেকনিক্যাল গ্লিচ এখন একটা কথা আমাদের আন্দোলনরত একজন জুনিয়র চিকিৎসক দাদা বললেন। এখন টেকনিক্যাল গ্লিচের ব্যাপারটা হচ্ছে, দেখুন কেউ কারোর অসৎ উদ্দেশ্য আছে কিনা সেটা, আমরা তো কেউ জ্যোতিষ নই এবং আমরা টিয়া পাখি নিয়েও বসি না, ফলে কারোর মধ্যে কোনো অসৎ উদ্দেশ্য আছে কিনা এটা সরকার তো আগে থেকে স্ক্রিনিং করতে পারে না। কেউ সামনে দাঁড়ালে মেটাল ডিটেক্টরের মতো অসৎ উদ্দেশ্য বলে লালবাতি 4 বার করে পিং পিং করবে, সেরকম তো হবে না। ফলে স্বাভাবিকভাবেই এই জিনিসটা দায়িত্ব দিতে হবে এবং সেই দায়িত্ব থেকে কেউ যদি দায়িত্ব পালন করার উপযুক্ত না হন তাদেরকে সেই জায়গা থেকে সরিয়ে দিতে হবে। আমার তো একটা ভালো সাজেশন আছে, এই সিসিটিভির দায়িত্বে যারা থাকবেন, জুনিয়র ডাক্তাররা যদি মনে করেন যে সেক্ষেত্রে সিসিটিভি রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে তাদের প্রতিনিধিত্ব থাকা দরকার আছে, কোনো কমিটি ফর্ম করে প্রতিনিধিত্ব করার দরকার আছে, তারা সরকারকে সেই প্রপোজাল দিন না। দরকার হলে আমাদের যে আমাদের বিভিন্ন রকমভাবে রাজ্যের যত জুনিয়র ডাক্তাররা রয়েছে, আমি প্রত্যেকের কাছে এইটাই আবেদন করবো আমাদের এই জায়গা থেকে, তাদের যদি মনে হয় তারা এই সিসিটিভি ফুটেজ যে রক্ষণাবেক্ষণ বা তার মনিটরিং এর দায়িত্ব নেবেন, তাহলে তারা নিতে পারেন। আমাদের মানে সরকারের এটাই কোনো আশা করি আপত্তি হওয়ার কথা না। আমি জানি না সরকারের ভার্সন কি এখানে। অভ্রবাবু কতগুলো কথা বললেন, সন্দীপের অভিভাবক মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিকই তো, মুখ্যমন্ত্রীকে অভিভাবক দেখাটা তো অভ্যেস। যেমন কুলদীপ সেঙ্গারের অভিভাবক যোগী আদিত্যনাথ ছিলেন, ব্রিজভূষণের অভিভাবক নরেন্দ্র মোদী ছিলেন, তো খুব স্বাভাবিক, পাশে নিয়ে বসেন, এটা তো হতেই পারে। কিন্তু আমি একটা কথা বলি যে দেখুন, একটা কথা কিন্তু এখানে অভ্রবাবু যখন বলছিলেন, আপনারা প্রত্যেকে খেয়াল করেছেন, বাংলার মানুষও টিভিতে খেয়াল করেছে, অভ্রবাবু আমাদের জুনিয়র ডাক্তারের প্রতিনিধিকে বলার চেষ্টা করলেন যে তোমরা যে দাবিগুলো করেছো ওগুলো কিন্তু মানা হয়নি, আন্দোলন নিয়ে তোমরাও একটু ভেবে দেখো। এই কথাটার মধ্যে ইঙ্গিতটা কি, যে বাবা তোমরা আন্দোলনটা তুলো না, বাবা আরও বেশি গরিবগুলো মরুক, আরও কয়েকটা হাসপাতালে গরিবগুলো চিকিৎসা না পেয়ে মরুক, এই উস্কানিটা দেওয়া হলো স্পষ্ট, এবং টেলিভিশন চ্যানেলের মধ্যে বাংলার মানুষও কিন্তু দেখতে পেল। আমার একটা কথা হচ্ছে যে দেখুন, আমরা জিবি করে সিদ্ধান্ত নিতে হবে, আন্দোলনে থাকার কথা, ঠিক আছে, তারা জিবি করে সিদ্ধান্ত নেবেন, সেই বিষয়ে আমাদের কোনো আপত্তির জায়গা নেই। কিন্তু আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে কিন্তু এই যে ঐতিহাসিক ব্যাপার যারা বলছিলেন, আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় চিরকাল আন্দোলনকে স্বীকৃতি দিতে জানেন। তার এক্সাম্পল কি, আমি বলছি শিলাদিত্যদা, আপনি সাংবাদিকতায় বহুদিন আছেন, আপনার মনে থাকবে 2019-এর NRS-এ যে জুনিয়র ডাক্তারদের আন্দোলন চলছিল, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সবার সঙ্গে বসে কিন্তু তাদের অধিকাংশ দাবি সেই সময় মেনে নেওয়া হয়েছিল। শুধু এখন নয়, 2016 সাল, আচ্ছা আমি কারোর সময় বলিনি প্লিজ, 2016 সাল যাদবপুরে হোক কলরব আন্দোলন চলছে, আপনাদের মনে আছে, ভিসির পদত্যাগের দাবি ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সেই অনশনরত ছাত্রদের মাঝখানে গিয়ে ঘোষণা করেছিলেন ভিসি পদত্যাগ করবেন। সেই সময় কোনো জগৎ হিলিয়ে যাওয়া আন্দোলন হয়নি, ফলে স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আন্দোলনের স্বীকৃতি দিতে জানেন। আর
ফাইনালি আমি শুধু একটা কথা বলতে চাই যে সিপিকে সরানো, সিপিকে ওই পদ থেকে অপসারণ করতে হবে, এটা ছিল দাবি। পদ থেকে অপসারণ এই শব্দটা এই ভিডিও রেকর্ডিংয়ে শুনুন, যারা মাইকে বক্তৃতা দিয়েছেন প্রত্যেকের বক্তব্যে ছিল সিপিকে পদ থেকে অপসারণ করতে হবে। তো সিপির পদ থেকে তো তিনি সরেছেন, অনেকগুলো প্রশ্ন এবং প্রত্যেকের বক্তব্য রয়েছে, প্রত্যেকের বক্তব্য আমরা জানবো একটা বিরতির পর। সঙ্গে থাকুন। বিরতির পর আবার আপনাদের স্বাগত জনগণ মনতে। রাত্রিরের সাথী প্রকল্প এই প্রসঙ্গ নিয়ে সুকান্ত মজুমদার তিনি কি বলেছেন শোনাবো। সুপ্রিম কোর্ট তাদের কান ধরে বলেছে যেরকম বলা যায় না মহিলারা কখন কাজ করবে না করবে, এটাই স্বাভাবিক। আপনি বলে দিতে পারেন না মহিলারা রাত্রিবেলা কাজ করবেন কি করবেন। এ প্রসঙ্গ যেমন রয়েছে, আর অপর দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনকারী ছাত্রদের সঙ্গে বৈঠক করেন এবং তারপর বৈঠকের সিদ্ধান্ত এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত কার্যকর, সেই বৈঠকে পরিচয় নিজেও উপস্থিত ছিল, সেই সিদ্ধান্ত কার্যকর হবার পরে এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে সমাধানের রাস্তা বেরোবে কিনা আমি প্রত্যেকের কাছে খুব সংক্ষেপে প্রতিক্রিয়া নিয়ে নেবার চেষ্টা করব। ডক্টর বিশ্বাস, কি মনে হয় এরপর পুলিশের স্তরে রদবদল, অপরদিকে স্বাস্থ্য দপ্তরে সেখানেও কিন্তু পরপর রদবদলের সিদ্ধান্ত যেমনটা বলা হয়েছিল? হ্যাঁ, এখানে একটা যে মূল যে জায়গাটা যে জুনিয়র ডাক্তাররা কাজে ফিরবে, তাদের আশেপাশে যদি সে যারা খুন ধর্ষণকারী তারা যদি ঘুরে বেড়ায় তাহলে কিন্তু একটা সিকিউরিটি হয় না, সিকিউরিটি পায় না। অতএব তাদের বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ রয়েছে, তাদেরকে অ্যারেস্ট করা হোক ইমিডিয়েটলি, তাহলেই তো সিকিউরিটিটা আসে। এবং এই সিকিউরিটির জন্য যে কতগুলো বলা হচ্ছে যে ঐক্যকরণ সমিতি শুধু ভেঙে দিলে তো হবে না, সেখানে নতুন করে তৈরি করতে গেলে একটা গণতান্ত্রিক উপায়ে সেখানে তৈরি করা দরকার। সেখানে ইলেকশন হোক এবং সেখানে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী এবং আমাদের ডাক্তারদের সংগঠনের প্রতিনিধি সেখানে রাখা হোক এবং সেটার মাধ্যমে সমস্ত কাজকর্মগুলো পরিচালনা করা হোক। তাই এরকম ব্যবস্থাপনা যতক্ষণ পর্যন্ত চালু না হচ্ছে সিকিউরিটি কোত্থেকে আসবে? এভাবে সিকিউরিটি হয় না। এবং সবটাই আজকে তারা দেখা যাচ্ছে যে সিভিক ভলেন্টিয়ার বা আজকে কন্ট্রাকচুয়াল কর্মীদের দিয়ে যেটা সুপ্রিম কোর্ট বলেছে যে কন্ট্রাকচুয়াল কর্মী দেওয়া যাবে না, পার্মানেন্ট। ডক্টর বিশ্বাস প্লিজ একটু সঙ্গে থাকুন, অন্যান্য অতিথিদের কাছে যেতে হবে। আইনজীবী শীর্ষেন্দু সিংহ রায়ের কাছে যাব। নিরাপত্তার দাবি করা হচ্ছে, সঙ্গে একটা র্যাকেটের অভিযোগ করা হচ্ছে। এই জায়গা থেকে বেরিয়ে এসে সুস্থ সমাধান এই মুহূর্তে, যার জন্য গোটা বাংলা, গোটা দেশ তাকিয়ে রয়েছে, সম্ভব বলে মনে হচ্ছে? প্রত্যেকেই চায়, এটাই দরকার। আজকে নিরাপত্তা প্রত্যেকটা মানুষের লাগবে। আজকে কলকাতার আইনি অভিভাবক হচ্ছেন কলকাতা পুলিশ কমিশনার, সেই জন্যে সেই পুলিশ কমিশনারকে আজকের যে পুলিশ কমিশনার অপসারিত হলো, সেই পুলিশ কমিশনার ফুল দিয়ে নয়, যে সিদ্ধারাটা সেদিন ডাক্তাররা দিয়েছিলেন সেই সিদ্ধারাটা দিয়ে আজকে দেখতে হবে। আজকে তুমি, আমি, প্রত্যেকেই সিদ্ধারা সোজা রেখে প্রত্যেকে যদি সেই নিরাপত্তার দায়িত্ব নেন, সবাই ভালো ভালো বলবে, আস্থা ফিরে পড়বে। সত্যজিৎ বাবু আস্থা অতি দ্রুত ফেরত এসে সমস্যার সমাধান সম্ভব? হ্যাঁ, সমস্যার সমাধান যেটা চিকিৎসক সাহেব বললেন মিস্টার বিশ্বাস, তার যদি স্পেসিফিক কমপ্লেন থাকে, যারা ধর্ষণকারী তারা ঘুরে বেড়াচ্ছে, লম্পট ঘুরে বেড়াচ্ছে, স্পেসিফিক কমপ্লেন থাকে জয়েন্ট সিপি হেডকোয়ার্টার এবং পুলিশ কমিশনারকে করতে হবে। এক নম্বর, অপসারিত এবং বদলের মধ্যে কোনো পার্থক্য নেই। রিজুনার কাণ্ডেও তাকে অপসারিত করা হয়েছিল, গৌতম চক্রবর্তী সাহেব এসেছিলেন। প্লিজ একটু সঙ্গে থাকুন। পরিচয়, অপসারিত এবং বদলের মধ্যে পার্থক্য নেই, প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। আছে ইন্টেন্টের, একদম আমি বলে দিচ্ছি, ওটা তো পুলিশিং ফেলিয়ার। আমরা পিউনিটিভ মেজার চেয়েছিলাম, এটা কি পিউনিটিভ মেজার হলো কোনোভাবে? মানে আমি গোটা বাংলা মানুষকে জিজ্ঞেস করছি, মানে তারাই বলুক যে এটা পিউনিটিভ মেজার হলো কিনা। সিপি থেকে সরিয়ে এডিজি এসটিএফ, মানে আমরা যদি একদিক থেকে বলতে চাই যে মানে সমান লেভেলের পদ, এটা যদি এটা সমান লেভেলের পদ বলার থেকে আমার মনে একটু ওপরের দিকেই ওঠানো হলো। এটা পিউনিটিভ মেজার বলে আমি কোনোভাবেই ধরে নিতে পারছি না। এই সরকারটা অভিক বিরূপাক্ষ সন্দীপ ঘোষদের বাঁচানোর সরকার। এই সরকারটা টালা থানার ওসি, ডিসি নর্থ, পুলিশ কমিশনার যারাই তথ্য প্রমাণ লোপাটে সহযোগিতা করেছে বলে অভিযোগ, তাদের বাঁচানোর সরকার। টালা থানার ওসি একা কোনো কাজ করতে পারে না, ডিসি নর্থের পারমিশন ছাড়া ডিসি নর্থ করতে পারে না, পুলিশ কমিশনারের পারমিশন ছাড়া পুলিশ কমিশনার করতে পারে না, পুলিশ মন্ত্রীর পারমিশন ছাড়া। টালা
টালা গেছে জেলে, টালিকেও জেলে যেতে হবে, ততদিন পর্যন্ত সুবিচার সম্ভব নয়। আসলে শাসকের এত ভিডিও স্ট্রিমিংয়ে ভয়, শাসকের এত বদলি করতে ভয়, শাসকের এত স্টেপ নিতে ভয়, কারণ এরাই প্রশ্রয় দিচ্ছে ভার্বালি অ্যাবিউজ করা আন্দোলনকারীদের প্রতি থ্রেট কালচারের, রেপ কালচারের। যারা ভার্বালি অ্যাবিউজ করে, যারা আন্দোলনকারীদের কটাক্ষ করে, যাদের মহিলাদের প্রতিবাদ করলে তাদের বাড়ির সামনে পোস্টার বানানোর ফতোয়া দেয়, যারা তাদেরকে বাড়ি ঘেরাওর হুমকি দেয়, যারা প্রতিনিয়ত ডাক্তারদের মারধরের নির্দেশ দেয়, তারা যতদিন সরকারে থাকবে ততদিন এই সিস্টেমের বদল সম্ভব। দেখুন, আমার একটা জিনিস ভালো লাগছে যে দেবাংশু ভাইয়ের সিএম এর ছোঁয়া লেগেছে। সিএম যেমনি নিজে একা যেখানে বলতে পারেন খালি সেখানেই লাইভ স্ট্রিমিং করতে চান, দেবাংশু ডিবেট করতে এসে ভাবছে ও একা বলবে আর কেউ বলবে না। আসলে প্রাতিষ্ঠানিক খুন এবং ধর্ষণ তো ভাই তৃণমূল করেছে, প্রাতিষ্ঠানিক খুন এবং ধর্ষণ তৃণমূল করেছে, তাই সবার আঙ্গুল তৃণমূলের দিকে থাকবে, সেটাই স্বাভাবিক, আর উত্তরও তোমাকে দিতে হবে। আর এরা যে ডিমোনাইজেশন করছে জুনিয়র ডাক্তারদের, যে তথ্য প্রমাণ কিছু তো দিতে পারেনি সুপ্রিম কোর্টে, মিডিয়া রিপোর্ট দিয়ে ওরা বলেছিল যে এতজন মারা গেছে, সেখানে প্রমাণিত যে লিস্টের যেটা বেরিয়েছিল সেখানে জুনিয়র ডাক্তাররা রিক্রুটেডই নন, পুরো জালিয়াতির উপর দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস। আরেকটা কথা বলি, গতকাল টালা থানার প্রাক্তন ওসি যে তথ্য প্রমাণ লোপাট করাতে অভিযুক্ত, তার বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 3 জন আইপিএসকে পাঠিয়েছেন। আইপিএস অফিসারগুলো তাদের পরিবারের সঙ্গে কথা বলে বেরিয়ে এসে প্রেস বাইটে বলছে উনি যা করেছেন গুড ইন্টেনশন নিয়ে করেছেন। এটা কি মামার বাড়ির আবদার? এরপর আমরা যখন বলছি তৃণমূল স্পন্সার্ড প্রাতিষ্ঠানিক খুন এবং ধর্ষণ, সেখানে ভুল কোথায়? আরেকটা কথা বলি, যখন টালা থানার প্রাক্তন ওসি ওখানে তথ্য প্রমাণ লোপাট করছিলেন, তখন এই বিনীত গোয়েল মহাশয় উনি তো শিয়ালদার মোড়ে দাঁড়িয়ে ঝুনঝুনি হয়ে যাচ্ছিলেন না। উনি কি করছিলেন? উনি আমাদের চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কানেক্টেড ছিলেন। এটা আমরা বলছি না, এটা মুখ্যমন্ত্রী নিজে বলেছেন। রাত 2টা অবধি উনি কানেক্টেড ছিলেন, যতক্ষণ না অভয়ার ডেড বডিটাকে সৎকার করে দিয়েছে এই তৃণমূল। ওই তৃণমূলের এমএলএ ওইখানে লাপাতে লাপাতে চলে গেছিল, 2টো ডেড বডিকে বাইপাস করিয়ে অভয়ার ডেড বডিকে সৎকার করেছে। এই হচ্ছে তৃণমূল। আমি বলছি আমরা সবাই এক হাত দূরে বসে আছি, উনি যা চেঁচালেন আমি জানি না কি প্রমাণ করতে চাইলেন। বিরাট গলার জোর, আমার নেই অত, আমি আস্তে আস্তে বলি। প্রথম কথা হচ্ছে হ্যাঁ 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 তোমার কানে আমি ক্ষতি করতে চাই না। আমার বক্তব্য হচ্ছে দেখো, প্রথম কথা হচ্ছে এই যে কলকাতার কমিশনার অফ পুলিশ ছিলেন তাকে ইতিমধ্যে সরানো হয়েছে, সেটা পরের কথা। কিন্তু আরও বড় একটা বাস্তব কথা হচ্ছে, যেটা নিয়ে আজকেও সিবিআই নিম্ন আদালতে যেটা বলেছে যে এখনো অবধি গণধর্ষণের প্রমাণ তারা পায়নি, আমি জানি না ভবিষ্যতে পাবেন কিনা, কিন্তু আমার কথার জায়গাটা হচ্ছে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই সিপির নেতৃত্বেই 12 ঘন্টায় প্রথম কালপ্রিট অ্যারেস্ট হয়েছিল, নাম্বার 1। নাম্বার 2, একটা কথা আমাদের বামেদের প্রতিনিধি বললেন, আমি শুধু তাকে মনে করিয়ে দিতে চাই যে আজ তো তবু সিপি সরলো। বউবাজারের কাছাকাছি 60টা টনের ওই বিস্ফোরণে যখন 100 জনের কাছাকাছি হতাহত হয়েছিল লালবাজারের একদম পাশেই, তখন সিপিকে পদত্যাগ করানো হয়নি, সিপিকে শোকজ পর্যন্ত করা হয়নি তৎকালীন বাম সরকারের তরফ থেকে। তো এটা জেনে বামপন্থী যিনি আছেন তিনি যেন বলেন। আর বাকি রইল রাত্রিরের সাথী। আজকে এটা যখন রাত্রিরের সাথী নিয়ে যখন আলোচনা চলছে সুপ্রিম কোর্টে, স্পষ্টভাবে আমরা যারা লাইভ স্ট্রিমিংটা দেখেছি এটা শুনতে পেয়েছি, কপিল সিব্বাল স্পষ্ট করে বলেছেন যে এটা বাধ্যতামূলক নয়, এটা কেউ চাইলে এটা সুবিধাটা নিতে পারেন। তখন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস আইওয়াশ বিরোধীদের বক্তব্য, তোমার সঙ্গে যারা এই মুহূর্তে প্যানেলে বসে রয়েছে তাদের বক্তব্য বা অভিযোগ, তাতে কি বলবে এক লাইনে? প্রথম কথা হচ্ছে আইওয়াশ কথাটা এই 13 বছরে আমরা প্রথমবার শুনছি না, এটা আমাদের এগেইনস্টে বলে গেছে। আর পাবলিক তত এদেরকে রাজনৈতিকভাবে বিরাশি শিক্ষার থাপ্পড় মারতে পরিচয়। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা বৈঠকে ছিল তার মধ্যে তুমিও উপস্থিত ছিলে, তারপর একটা গোটা দিন কেটে গিয়েছে, জিবি মিটিং চলছে, কিন্তু বাংলার মানুষ এবং তোমাদেরকে যারা আন্দোলনে সাপোর্ট করেছেন, এখানে যারা রয়েছেন তারা অনেকেই নেমেছিলেন রাস্তায়, বিচারের দাবি এখনো তোমাদের যেটা রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে কাজে অংশগ্রহণ করা জুনিয়র চিকিৎসকদের যার দিকে তাকিয়ে রয়েছে, অর্থাৎ যাতে এই মুহূর্তে একটা সমাধানের জায়গা বেরিয়ে আসতে পারে, সম্ভব? আমি একদম বলছি যে আমরা কাজে ফিরতে চাই, আমরা 100% কাজে ফিরতে চাই। এক্স্যাক্ট কিভাবে কাজে ফিরবো, কখন কাজে ফিরবো, কবে কাজে ফিরবো, সেটা জিবি মিটিং এর পরেই আমরা ডিসিশন নেব। আমি একদম সোজাভাবে বলছি, জিবি মিটিংয়ের পরে ডিসিশন জানাবো আপনাদেরকে, অফিসিয়াল স্টান্স আমাদের কি সেটা আমি এখন একদমই জানাবো না, কোনোভাবেই জানাবো না। দ্বিতীয়ত, যে এই কথাগুলো যেগুলো উঠে এসছে রাত্রি সাথী, স্পেসিফিক্যালি রাত্রি সাথী একটি প্রাক্কালীন চিন্তাধারা। এই ধরনের চিন্তাধারা আমি বিশ্বাস করি না। একটি মেয়ে যে MBBS পড়েছে, স্পেশালাইজেশনের জন্য আরও 3 বছর দিয়েছে, সুপার স্পেশালাইজেশনের জন্য আরও 3 বছর দিয়েছে, এবং এই 3-6 বছরের পর আরও 3-6 বছর বন্ড কেটেছে, তাকে এইটা বলা যে তুমি রাত্রিবেলার ডিউটি মানে করবে না, তো বলা ওই অপশনাল ব্যাপারটা মানে এই তুমি চাইলে নাও করতে পারো। আবার শেষে রিপিট করছি, অংশগ্রহণ করবে কাজে।
আমি একদম বলছি আমাদের সদিচ্ছা আছে অংশগ্রহণ কাজে কি ফর্মে অংশগ্রহণ করব, কবে অংশগ্রহণ করব সেটা আমরা জানিয়ে দেব যখন আমাদের অফিশিয়াল স্টান্স হয়ে যাবে। কিন্তু গতকাল আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক এবং তারপর মূলত এরপর সিদ্ধান্ত কি হয়, আন্দোলন কোন পথে যায় বা এই মুহূর্তে কাজে অংশগ্রহণ করে কিনা এই প্রশ্ন একাধিকবার করেছি, যদিও জিবি মিটিং চলছে, সুতরাং সেই বৈঠকের পর অপেক্ষা করতে হবে সিদ্ধান্তের জন্য। আমরা অপেক্ষা করব এবং সমস্ত আপডেট অবশ্যই করে জানাবো। আমাদের এই আলোচনা জনগণমন আজকের মতো এ পর্যন্ত। নিচ্ছি ছোট্ট একটা বিরতি, এরপর দেখুন পেজওয়ান, আত্রেয়ী এবং শুভদীপের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।